হ্যালো স্টুডেন্টস, তাহলে তোমাদের ক্লাস 11 এর নতুন ব্যাচের মূল কনসেপ্টের ক্লাসেসগুলো চলছিল। আগের উইক আমরা ফার্স্ট ক্লাসটা আপলোড করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এখনো আমাদের ইন হাউস স্টুডেন্টদের, অফলাইন স্টুডেন্টদের অ্যাপের অ্যাক্সেস দেওয়া হয়নি। তাই এই চ্যাপ্টারটা অবধি আমরা টোটাল কন্টেন্টটা ইউটিউবে দিয়ে দেবো, সঙ্গে অ্যাসাইনমেন্টটাও ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা প্রিন্ট নিয়ে চটপট করে করতে থাকবে রিভিশনের জন্য। আর এমনিতে তো ইন হাউসে খুব সুন্দর করে করিয়ে দেওয়া আছে। অনেক বাচ্চাই যারা লেট জয়েন করছিস তাদের জন্যই মেনলি বলা হয়েছিল যে এই ভিডিওগুলো পরপর দেখে নিবি। তাহলে এই ছিল আমাদের লেকচার 1। লেকচার 1-এ যা যা করেছিলাম, প্রথমে মূল, তার ডেসক্রিপশন দিয়ে পুরো মূলকে ভালো করে যত্ন করে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর প্যাটার্ন 1-এ কি করে কি কনভার্সন করতে হবে সেটা দেখে নিয়েছিলাম। প্যাটার্ন 2-তে আবার উল্টো কনভার্সন গুলো দেখে নিয়েছিলাম। প্যাটার্ন 2-তে, প্যাটার্ন 3-তে আমরা ইন্টার কনভার্সন গুলো দেখে নিয়েছিলাম। তারপর আমরা লিমিটিং রিএজেন্ট খুব ভালো করে বুঝে গেছিলাম ডিম আর পরোটা দিয়ে। তোরা হয়তো অনেকেরই মনে হতে পারে যে স্যার কি ডাইলিউট করে ডিম, পরোটা, চিনি এসব দিয়ে বোঝাচ্ছে, কিন্তু আলটিমেটলি তুই যদি আমার ক্লাসগুলো সব পরপর দেখতে থাকিস টিল যেই অ্যাডভান্স অবধি যা পিওয়াইকিউ আছে তোর কিচ্ছু আটকাবে না, এটা আমার অ্যাসিওরেন্স। আর পুরো চ্যাপ্টারটা শেষ হলে আমরা একদম এনসিইআরটি ধরে এক্সারসাইজ, প্রবলেম, পিওয়াইকিউ, যেই মেন, যেই অ্যাডভান্স, নিট সবকিছু প্রপারলি কমপ্লিট করব। তো এনিওয়ে, আমরা লিমিটিং রিএজেন্টের আইডিয়া করে দিয়েছিলাম। যারা যারা হালকা এই সবগুলো মনে আছে, আবার আমার প্রথম লেকচারটা ধরে রিভাইজ কর। এবার আমরা ক্লাসে লিমিটিং রিএজেন্টের স্টেপস গুলো বলেছিলাম যে কি করে তুই বুঝবি যে লিমিটিং রিএজেন্টের প্রশ্ন যখনই তোকে বলবে যে এত গ্রাম রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাক্ট করছে, প্রোডাক্ট তৈরি করো, কতটা প্রোডাক্ট হচ্ছে দেখো, তার মানে কোয়েশ্চেন গোস টু লিমিটিং রিএজেন্ট। স্টেপস কি কি ছিল স্যার? স্টেপস ছিল প্রথমে ব্যালেন্স ইকুয়েশন, তারপর ছিল গিভেন অ্যামাউন্ট যেটা কোয়েশ্চেনে আছে সেগুলোকে মোলে কনভার্ট করা। থার্ড কি ছিল? যে মোলগুলো পেলাম সেইগুলোকে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করা। ফোর্থ কি ছিল স্যার? যেটা সব থেকে ছোট সেটাই আমার লিমিটিং রিএজেন্ট। ফিফথ কি ছিল? আবার আমরা ইকুয়েশনে ফেরত চলে যেতাম এবং যেটা লিমিটিং রিএজেন্ট বার করতাম তার রেসপেক্টে কতটা প্রোডাক্ট হচ্ছে আমরা দেখে নিতাম। আমরা এই ওয়াটারের প্রবলেমটা দিয়েও দেখে নিয়েছিলাম। এবার আমি ক্লাসে কয়েকটা অঙ্ক করতে দিয়েছিলাম। প্রথম অঙ্কটা দেখ, was this one. First problem was this one. দেখ, প্রথমে দেখ কোয়েশ্চেনটা একটু দেখ। 10 গ্রাম of CaCO3 reacts with 10 গ্রাম of HCl. What is the amount of CO2 formed? তার মানে এত গ্রাম দিয়েছি, কতটা প্রোডাক্ট হবে? কোয়েশ্চেন গোস টু লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্টের কোয়েশ্চেনে তুই কি কি কাজ করতিস? তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 একদম প্রথমে ভিডিও পজ করে কোয়েশ্চেনটাকে কপি করে নে, যাদের ক্লাসটা করা নেই। এবার পজ করে কপি করে নেওয়ার পর এবার আমরা অ্যাপ্রোচটা আসি। তাহলে ফার্স্ট স্টেপ বলতে থাক কি কাজ? স্যার ব্যালেন্স ইকুয়েশন CaCO3, তার সাথে কাকে রিঅ্যাক্ট করাচ্ছেন? HCl। রেজাল্ট কি হয় বলতে থাক CaCl2, তার সাথে কি হচ্ছে? তার সাথে হচ্ছে H2O, তার সাথে কার্বন ডাইঅক্সাইড। তার মানে প্রথম স্টেপ ব্যালেন্স ইকুয়েশন আমার করা কমপ্লিট হয়ে গেছে। প্রথম স্টেপ ব্যালেন্স ইকুয়েশন আমার করা কমপ্লিট হয়ে গেছে, স্টেপ 1। সেকেন্ড কি ছিল? সেকেন্ড ছিল নাম্বার অফ মোলস। সেকেন্ড ছিল আমার নাম্বার অফ মোলস। তাহলে সেকেন্ড যদি নাম্বার অফ মোলস থাকে, দেখ এমসিকিউতে অনেক ফার্স্ট করবি, এত সময় তুই পাবি না। সেকেন্ড নাম্বার অফ মোলস এর মধ্যে কে কে আমার কোয়েশ্চেনে আছে? CaCO3 আছে, HCl আছে, আর কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে নেক্সট হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলসে আমার হিসেব কে কে? CaCO3, আর নেক্সট হচ্ছে HCl, 3 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ না বল? একদম। যখনই নাম্বার অফ মোলসে আমরা যাচ্ছি, আমরা সব মলিকুলার ওয়েটগুলো আগে থেকেই জড়ো করে রেখেছি। আমাদের মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের কাজটা যাতে ইজি হয় তার জন্য মলিকুলার ওয়েট যদি আমরা দেখি, আমরা যদি মলিকুলার ওয়েটটা দেখি, তার মানে যেখানে মলিকুলার ওয়েট জড়ো করেছিলি সেখানে একটু জড়ো করে নে। ক্যালসিয়াম কার্বনেট ওয়াজ 100, বিকজ যেখানে মলিকুলার ওয়েট জড়ো করছিলাম সেখানে ক্যালসিয়াম সমান 40,
কার্বন 12, অক্সিজেন 16, তাই তো? তার মানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100। আচ্ছা ক্লোরিন কত পেয়েছিলি বাবা? ক্লোরিন ছিল 35.5 আর এইচ ছিল হচ্ছে 1। তার মানে this was your 36.5 and this was your 44 গ্রাম। দেখ মলিকুলার ওয়েট আমাদের জড়ো করা ছিল। নেক্সট ছিল আমরা নাম্বার অফ মোলস বার করব। তাহলে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাই তো? তাহলে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট এটা কত দেয়া ছিল? কোয়েশ্চেনটা ব্যাক কর। 10 গ্রাম ছিল, তাহলে 10 ডিভাইডেড বাই 100। এটা কত ছিল? এটাও ছিল 10 গ্রাম, তার মানে আবার 10 ডিভাইডেড বাই 36.5। এটার তো জিজ্ঞেস করেছে কত মোল হবে। আচ্ছা তারপরের কাজটা কি ছিল? তারপরের কাজটা ছিল স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করা। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করা, তার মানে তারপরের কাজটা ছিল এখানে ডিভাইড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। সি ছিল ডিভাইড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আচ্ছা আমি অঙ্কটা কেন দেখাচ্ছি? অঙ্কটা তো তুই করতে পারবি, আমি দেখাচ্ছি খুব ফাস্ট অঙ্কটা করবি কি করে, উইদাউট গোয়িং ফর এনি ক্যালকুলেশন। ঠিক আছে, ক্যালকুলেশন না করে অঙ্কটা তুই কি করে করবি? ক্যালকুলেশন না করে যদি অঙ্কটা করতে হয় তাহলে এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1। আচ্ছা আমি ব্যালেন্স ইকুয়েশনটা তো প্রথমে করিনি, তার মানে ইকুয়েশনটাকে ব্যালেন্স কর। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2। আচ্ছা বারবার এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল। This must be a balance equation. This must be a balance equation. চলো তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিই। তার মানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করলে 10 বাই 100 ডিভাইডেড বাই 1, তার মানে ইন্টু 1 হয়ে যাচ্ছে। যেই আমরা এই অবধি পৌঁছাচ্ছি আমাদের বক্তব্য কি স্যার? এইখানে আছে এখানে HCl, তার মানে HCl এর জন্য গল্প কি 10 ডিভাইডেড বাই 36.5 ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে 2, তার মানে আমার হিসেব 10 ডিভাইডেড বাই 36.5 ইন্টু 2। ঠিক আছে, যেই তুই এই অবধি পৌঁছে গেলি দেখ আর ক্যালকুলেশন করিস না। এখানে নিচে আছে 100, এখানে নিচে ডেফিনেটলি 100 থেকে কম ওই 70 টু 73 রেঞ্জে হবে, তার মানে এটা বেশি এটা কম, এটা বেশি এটা কম। দেয়ারফোর আমি বলতে পারি দেয়ারফোর CaCO3 ইজ লিমিটিং রিয়েজেন্ট। যে মুহূর্তে CaCO3 লিমিটিং রিয়েজেন্ট চলে গেল, আবার কোয়েশ্চেনটা কর 10 গ্রাম CaCO3 থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড, সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তার মানে সেটা যদি আমার কোয়েশ্চেন হয় তার মানে এখানে একটা CaCO3 মানে 100 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, তাই তো? তাহলে তুই একইভাবে হিসেব কর যে 10 গ্রাম CaCO3 produces 44 গ্রাম CO2, তাহলে 1 গ্রাম CaCO3 produces 44 বাই 100 গ্রাম CO2। আমার কোয়েশ্চেনে ছিল 10 গ্রাম CaCO3 produces 44 বাই 100 ইন্টু 10 ইকুয়াল টু 4.4 গ্রাম। আনসার শেষ। দেখেন স্টেপস, কোনো ক্যালকুলেশন আমরা করিনি, কোনো জটিলতা তৈরি করিনি। ফার্স্ট গিভেন সিস্টেমটাকে ব্যালেন্স ইকুয়েশনে ফেলেছি। ব্যালেন্স ইকুয়েশনটা প্রথমে আমি মিস করে গেছিলাম। ব্যালেন্স ইকুয়েশনটা বারবার ইকুয়েশন মাস্ট বি ব্যালেন্স। তারপর অ্যাজ ইউজুয়াল মলিকুলার ওয়েট, নাম্বার অফ মোলস, স্টয়চিওমেট্রিক ডিভিশন। ফাইনালি this is going to produce your answer. Your answer lies over here. তাই তো? Your answer lies over here. Done. Sorry. Your answer lies over here. আচ্ছা, তাই তো? Your answer is over here. Done. আচ্ছা, ঠিক তার পরের প্রবলেম দেখে নেই। স্যার পরেরটাও
মনে হচ্ছে কপি পেস্ট প্রবলেম আছে, পজ করে ভিডিও পজ করে কোয়েশ্চেন টুকে নে। কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন আছে স্যার 50 কেজি অ্যামোনিয়া, সরি 50 কেজি নাইট্রোজেন রিয়াক্ট করছে 10 কেজি হাইড্রোজেনের সাথে, কতটা অ্যামোনিয়া প্রডিউস করবে? তার মানে আমি যদি পরের কাজ করি তাহলে একইভাবে কোয়েশ্চেন নাম্বার 2 ফার্স্ট কাজ ব্যালেন্স ইকুয়েশন, তাহলে বলে ফেল ইনটু প্লাস 3H2 বলতে থাক রিভার্সিবল সাইন 2 অ্যামোনিয়া। হ্যাঁ না বল? হ্যাঁ স্যার, ইকুয়েশন তো ব্যালেন্স হয়ে গেছে। যে মুহূর্তে আমার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে তাহলে দিস আর মাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখানে কিছু নেই, মানে 1, এখানে 3, এখানে 2। দিস আর আওয়ার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। হিসাব 1। হিসাব 2 হচ্ছে নাম্বার অফ মোলস এর চার্ট, এবং আমরা যেটা করব নাম্বার অফ মোলস এর চার্টের সাথে এবার আমরা ডাইরেক্ট স্টয়চিওমেট্রিক ডিভিশনটাও ফার্স্ট করে দিই। তার মানে নাম্বার অফ মোলস স্টয়চিওমেট্রিক ডিভিশন আমরা ডাইরেক্টলি করে দিতে পাচ্ছি। আচ্ছা, এইখানে যদি আমি লিখি তার মানে এখানে মলিকুলার ওয়েট উপরে এই জায়গাটাতে নাম্বার অফ মোলস এখানে হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভিশন একদম। তাহলে যদি তাই হয় তাহলে নাম্বার অফ মোলসের ক্ষেত্রে তুই ঠিক আছে। তার মানে মলিকুলার ওয়েট প্রথমে কার ধরবি? মলিকুলার ওয়েট প্রথমে ফার্স্ট হচ্ছে N2 নিয়ে কাজ আছে স্যার, N2 28। আচ্ছা, অ্যামোনিয়া নিয়ে কাজ আছে, অ্যামোনিয়া 17। চলো, হাইড্রোজেন দিয়ে কাজ আছে H2, এখানে H নেই, H2 মানে 2 হয়ে গেল। নাম্বার অফ মোলস গিভেন ওয়েট কত আছে? গিভেন ওয়েট নাইট্রোজেন আছে 50 কেজি, তাহলে 50 কেজি আছে, গ্রামে কনভার্ট করবি ইনটু দিস ডিভাইডেড বাই 28। দেখ পুরোটাই গ্রামে করলাম, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন কত ছিল কোয়েশ্চেনে? হাইড্রোজেন ছিল 10 কেজি। তার মানে হাইড্রোজেন যদি 10 কেজি থাকে 10 ইনটু 1000 ডিভাইডেড বাই 2। কতটা অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া তৈরি হবে? এটাই হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। তার মানে এই স্টেপটা বেসিক্যালি আইডেন্টিফিকেশন অফ লিমিটিং রিয়েজেন্ট। চল করি 50 ইনটু 1000 ডিভাইডেড বাই 28 ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই 1। এটা দেখ, তাহলে 10 ইনটু 1000 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত আছে 3, হাইড্রোজেনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 3। তার মানে 1 2 3 4 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 1 2 3 4 না, চারটে হবে আমার 0। তার মানে 1 2 3 4 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 6। এবার দেখ এইটাকে যদি আমি 5 ইনটু 1 2 3 4 লিখি ডিভাইডেড বাই 28 লিখি, তাহলে তো আমার কোনো চাপ নেই। এবং এই 5কে যদি 28কে যদি 30 ধরতাম তাহলে নিচে 6 হতো। এখানে থেকে অলরেডি নিচে 6 আছে, তার মানে এটা বেসিক্যালি 6 নয়, জোর করে 6। তার মানে 6 থেকে কম, এটা ডেফিনেটলি 6 থেকে কম। দিস উইল বি 5 পয়েন্ট সামথিং। এবার মানে একটা অঙ্ক আমি তোকে দেখাতে পারি, বাকি ক্যালকুলেশন তোকে ফার্স্ট ভাবতে হবে। ডোন্ট গেট ট্র্যাপড ইনটু ক্যালকুলেশন। তার মানে এটা 6 থেকে কম মানে 5 পয়েন্ট সামথিং হবে। নিচটা যদি কম হয় তাহলে ডেফিনেটলি উপরটা বেশি হলে হাইড্রোজেন উইল বি মাই লিমিটিং রিয়েজেন্ট। তার মানে হাইড্রোজেন চলো ডান। তার মানে এই বক্স করে লেখ দেয়ারফর hydrogen is our limiting reagent। একদম। এবার হাইড্রোজেন যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলে আবার তুই এক্সপ্রেশনে চলে যা,
তিনটে হাইড্রোজেন থেকে দুটো অ্যামোনিয়া, তাহলে 3 moles of hydrogen producers, বলে ফেল, producers 2 moles of ammonia, একদম ডান স্যার। তার মানে এক মোল হাইড্রোজেন প্রডিউস করবে 2/3 moles of ammonia। ঠিক আছে, আমার হাইড্রোজেন কত মোল আছে, আমার হাইড্রোজেন কত মোল আছে, দিস ইজ মাই নাম্বার অ্যামাউন্ট অফ মোলস, দিস ইজ অ্যামাউন্ট অফ মোলস। তার মানে 1 2 3 4 বাই 6, 10,000 by 6 moles of hydrogen will produce, বলে ফেলো 2/3 into 10,000 এটা মোলস। গ্রামে যদি কোয়েশ্চেন থাকে, মোলসে যদি আনসার থাকতো তাহলে এত মোলস করে রেখে দিতিস। যদি গ্রামে আনসার থাকে বা কেজিতে আনসার থাকে, ইনটু 17 গ্রাম অ্যামোনিয়া, ফার্স্ট ক্লাস হয়ে গেছিল। এত মোল আছে, মাসে কনভার্ট করো, তাহলে মোলকে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে দিলাম। এবার দেখ, যদি আমি সেই হিসেব দেখি, তার মানে এটাকে যদি আবার দেখ 18 ধরে নিই, তার মানে 18 যদি ধরে নিই, তার মানে 3 6 18, 3 এইদিকে করসপন্ডিং যাবে 6, তাই তো? আচ্ছা, আমার নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া 2/3 ডিভাইডেড বাই 10,000 বাই 2, ঠিক আছে। তার মানে এই 2 কেটে গেল, সরি, এটা আমার নাম্বার অফ মোলস নয়, আমার এটা নাম্বার অফ মোলস নয়, নাম্বার অফ মোলস হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে স্টয়চিওমেট্রি দিয়ে ডিভাইড করার পর, হ্যাঁ, এটা হচ্ছে আমার নাম্বার অফ মোলস, দিস ইজ মাই নাম্বার অফ মোলস। তাড়াতাড়ি করে ভুল করিস না আমার মতো। তার মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মোলস। এবার দেখ, এই 17কে 18 ধর, 18কে 3 দিয়ে কাটলে কত হবে? 3 6, তার মানে 60,000, 60 কেজি। 60 কেজি থেকে ডেফিনেটলি কম হবে, কারণ এটা 17 আছে। কতটা কম হবে দেখ, 1 করে আমি কম নিয়েছি, ইন্টু 10,000 টাইমস ডিভাইডেড বাই 3, তাই তো? আমার 10,000কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3,000 সামথিং হবে। 10,000কে 3 দিয়ে ভাগ করলে 3,000 সামথিং হবে। তার মানে দিস উইল বি অ্যারাউন্ড, এবার অপশন দেখবি, এক্সাক্ট ক্যালকুলেশন করবি, অ্যারাউন্ড 56.5 টাইপ বা 57 কেজি মতো আনসার আসবে। দেখে নে, দেখ, কোনো আমি ক্যালকুলেশন ছাড়া অঙ্কগুলো করছি। আচ্ছা, থার্ড প্রবলেম, লুক অ্যাট ইউর থার্ড প্রবলেম, ঠিক আছে? থার্ড প্রবলেমটা তুই দেখ, থার্ড প্রবলেমটা কি? লিমিটিং রিয়েজেন্টের প্রশ্ন। ফার্স্ট আগে আইডেন্টিফাই দিস ওয়ান। স্যার, এত মোলার, এত ml মালপত্র is mixed with অত ml এত মোলার বেরিয়াম ক্লোরাইড। What is the molar concentration of the unused reactant? Unused মানে কি বলা হয়েছিল? যে 100টা পরোটা, 50টা ডিম দিয়েছি, আমি সিঙ্গেল ডিমের এগ রোল করবো। 100টা পরোটা, 50টা ডিম, সিঙ্গেল ডিমের রোল হবে। তাহলে কটা রোল হবে? 50টা রোল হবে, তাই তো? তাহলে 50টা পরোটা আনইউজড, তাহলে ডিম ইজ মাই লিমিটিং রিয়েজেন্ট, একদম। আনইউজ পরোটা হচ্ছে 50, তার মানে এটা স্যার ডেফিনেটলি লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হবে? চলো, আমার স্টেপ 1 কি হবে স্যার? ব্যালেন্স ইকুয়েশন। ফটাফট ব্যালেন্স ইকুয়েশন কি আছে? K2SO4, তার সাথে কাকে রিয়াকশন করাচ্ছিস? বেরিয়াম ক্লোরাইড। রেজাল্ট বল। BaSO4, তার সাথে বল দুটো KCl, তার সাথে 2 moles of KCl। দেখ ব্যালেন্স হয়েছে কিনা। মনে হচ্ছে তো আমার ব্যালেন্স ইকুয়েশন ব্যালেন্স ডান, আমার মনে হচ্ছে ইকুয়েশন ব্যালেন্সিং ডান, ঠিক আছে? ইকুয়েশন ব্যালেন্সিং এর পরের স্টেপ কি? নাম্বার অফ মোলস। পরের স্টেপ হচ্ছে নাম্বার অফ মোলস। পরের স্টেপ বি হচ্ছে নাম্বার অফ মোলস। চলো, নাম্বার অফ মোলস 3টে দাগ করে দে। নাম্বার অফ মোলস এর ক্ষেত্রে 3টে দাগ করে দে, যে এইখানে আমি বার করব হচ্ছে K2SO4, এইখানে বার করব হচ্ছে BaCl2, ঠিক আছে? কারণ এদের দুজন দিয়েই কোয়েশ্চেন আছে। আর আমি মোলার কনসেন্ট্রেশন অফ আনইউজড রিঅ্যাক্ট্যান্ট পেয়ে যাব, ঠিক আছে? তার মানে আমি যদি মোলার কনসেন্ট্রেশন অফ আনইউজড রিঅ্যাক্ট্যান্ট পেয়ে যাই,
তার মানে এই তিনটে জিনিস কাজ আছে। আমার প্রথম কাজ কি রে বাবা, নাম্বার অফ মোলস K2SO4 BaCl2 আর আনইউজড রিঅ্যাক্টেন্ট, আনইউজড রিঅ্যাক্টেন্ট তার কনসেন্ট্রেশন বার করব, অ্যান্ড আনইউজড রিঅ্যাক্টেন্ট এবং তার কনসেন্ট্রেশন বার করব, আর এখানে কনসেন্ট্রেশন যেটা আমার কোয়েশ্চেনে চেয়েছে। এখন স্যার গিভেন ওয়েট থাকলে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে নাম্বার অফ মোলস আমরা পেতাম, এই ক্ষেত্রে আমরা নাম্বার অফ মোলস কি করে বার করব, চলো আমরা অলরেডি মোলারিটি শিখে গেছি। আমরা বলেছিলাম মোলারিটি ক্যাপিটাল M ইকুয়াল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম। যদি লিটারে থাকে, যদি ml এ থাকতো উপরে 1000 হতো কি হতো না? হ্যাঁ স্যার হতো। তার মানে খুব স্বাভাবিকভাবেই m into v যদি করে দিই, m into v divided by 1000 will give you number of moles, m into v divided by 1000 will give you number of moles, therefore number of moles equal to m into v divided by 1000। হ্যাঁ না বল? একদম। তার মানে এই পুরো হিসেবটা নাম্বার অফ মোলস এখানে ক্যালকুলেট কর। তার মানে নাম্বার অফ মোলস ইকুয়াল টু কত মোলার আছে 0.1 ইন্টু কি হয়েছে বলে ফেলো v কত আছে 100 ডিভাইডেড বাই কত আছে 1000, তার মানে কত হচ্ছে 0.01। দেখে নাও বেরিয়াম ক্লোরাইডের নাম্বার অফ মোলস, বেরিয়াম ক্লোরাইড কত আছে স্যার 0.05 ইন্টু তার ভলিউম কত হয়েছে স্যার, ভলিউম হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000, চলো কত হিসেব হচ্ছে 0.005, চলো ডান। এবার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দুজনেরই 1, না হলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতাম। তার মানে এটা 0.01, এটা 0.005, 0.01, এটা 0.005, তার মানে BaCl2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। BaCl2 therefore হিসেব বল, therefore BaCl2 is our limiting reagent। তার মানে লিমিটিং রিয়েজেন্ট মানে BaCl2 consumed, therefore unused reactant কে আছে K2SO4। একদম। কতটাকে K2SO4 আনইউজ দিয়েছি স্যার 0.01 K2SO4, তার মধ্যে খরচায় লেগে যাবে 0.005, তাহলে কতটা আনইউজ থাকবে ইকুয়াল টু 0.01 মাইনাস 0.005 which is equal to 0.005 moles। কি চেয়েছে বাবা? মোলার কনসেন্ট্রেশন মানে মোলারিটি চেয়েছে। তার মানে মোলারিটি যদি চাই জবাস করে করো, মোলারিটি যদি চাই ক্যাপিটাল M which is equal to number of moles যেটা পড়ে আছে into 1000 চলো ডান ডিভাইডেড বাই ভলিউম। এই স্টেপে ভুল করিস না, এটা 100 মিশিয়েছিস তার সাথে এটা 100 মিশিয়েছিস, রেজাল্ট যেটা হবে তার ভলিউম মাস্ট বি 200। একদম। তাহলে ভলিউম যদি 200 হয় তাহলে বল নাম্বার অফ মোলস 0.005 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হচ্ছে 200, তাহলে এই কেটে গেল 0.025 মোলার। তাহলে লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন শুধু স্যার গ্রামে দিলে তো আমরা পারবোই, গ্রাম থেকে মোলে করতে পারবো। যদি নাম্বারে দিত তাহলে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বারে করতে পারতাম। যদি ভলিউম এসটিপিতে দিত তাহলে গিভেন ভলিউম বাই 22.4 লিটার দিয়ে করতে পারতাম। কিন্তু এটা মোলারিটি আর ভলিউম পাঞ্চ করে দিয়েছে, তার মানে মোলারিটি আর ভলিউম পাঞ্চ করে দিলেও আমি নাম্বার অফ মোলস পেয়ে যাব। ঠিক আছে, আরো ডিফারেন্ট ইউনিটে দিলেও আমি লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক করতে পারতাম। তাহলে আমরা লিমিটিং রিয়েজেন্ট শিখে ফেলেছিলাম। লিমিটিং রিয়েজেন্ট শিখে ফেলে আমরা পর কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3 করে ফেলেছি। এবার দেখ সেটা ছাড়া আমরা আগের ক্লাসে আর কি শিখেছি মোলারিটিকে বিভিন্নভাবে ভেঙেছি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট বলেছি, নানা রকম বক্তব্য আমরা মোলারিটি রিলেটেড করে ফেলেছি।
তারপর আমরা মোলালিটি শিখেছি, মোলালিটি রিলেটেড ও ডিফারেন্ট বক্তব্য আমরা করে ফেলেছি, ঠিক আছে। মোলালিটির পর আমরা যেই শিখেছি মোল ফ্র্যাকশনের সাথে মোলালিটির রিলেশন বার করেছি, and that was small m equal to xa সলিউটের মোল ফ্র্যাকশন into 1000 divided by xb সলভেন্টের মোল ফ্র্যাকশন into তার মলিকুলার ওয়েট। আমরা এইসব করে ফেলেছি xa into 1000 by xb into mb, xa into 1000 by xb into mb, তাই তো। চলো, তারপর আমরা পার্সেন্টেজের প্রবলেমে এসেছিলাম। পার্সেন্টেজের প্রবলেমে প্রথমে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটে এসেছিলাম। ওয়েট বাই ওয়েটের প্রবলেম দিলেই কি বলেছিলাম, এমএমএস 10 দিন ইউজ করবি। ওয়েট বাই ওয়েটের প্রবলেম দিলেই এমএমএস 10 দিন ইউজ করবি। ওয়েট বাই ভলিউমের প্রবলেম দিলেই এমএমএস 10 ইউজ করবি। ওয়েট বাই ভলিউমের মানে কি ছিল, মানে ছিল ওয়েট অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইনটু 100, তাই তো। আর মানে ওয়েট বাই ওয়েটের প্রবলেমে ওয়েট অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলিউশন ইনটু 100, এটা ছিল ওয়েট বাই ওয়েটের প্রবলেম দিলেই মোলারিটি বার করতে হলেই আমি ইউজ করব এমএমএস 10 দিন। ওয়েট বাই ভলিউমের প্রবলেম দিলেই মোলারিটি বার করতে গেলে আমি ইউজ করব এমএমএস 10। দিস ওয়াজ আওয়ার শর্টকাট একদম। এই শর্টকাটটার পর আমরা নেক্সট আসি, নেক্সট পয়েন্ট করো। তার মানে আজকে প্রথমে লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন করলাম, তারপরেই আমরা আসছি এফেক্ট অফ ডাইলিউশন। দেখ, এফেক্ট অফ ডাইলিউশন মানে ক্লাসে যেটা পড়িয়েছিলাম, সাপোজ আমার কাছে এই ইয়েলো যে ক্রস করা গোলগুলো আছে, এগুলো হচ্ছে কয়েকটা চিনির পার্টিকেল। জলে আমি চিনি দিয়েছি, গরম জলে চিনি দিয়েছি কফি বানাবো বলে, ঠিক আছে। যা আমি একটু চেক করে দেখলাম খুব বেশি চিনি হয়ে গেছে। তাহলে খুব বেশি যদি মিষ্টি হয়ে যায় আমি কি করব, তার মধ্যে জল দেবো। জল দিয়ে নতুন একটা সলিউশন বানাবো চিনি জলের, যার মধ্যে আমার কফি দিয়ে আমি ফাইনালি আমার কফিটা বানাবো, যার প্রপার টেস্ট আমি যেটা চাইছি সেটাই বানাতে পারবো, তাই তো। তার মানে ওষুধ ইন্ডাস্ট্রিতে বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখবি তুই একটা প্রথমে সলিউশন বানালি, সেই সলিউশন দিয়ে তুই তোর কাজ করবি ভাবলি, কিন্তু তুই তোর মনে হচ্ছে সলিউশনটাকে একটু ডাইলিউট করতে হবে, আর একটু ডাইলিউট করলে তবে তার কনসেন্ট্রেশনটা প্রপারলি তোর কাজে লাগবে। তার মানে কতটা ডাইলিউট করবি, তুই তোর ইচ্ছা মতো জল দিতে পারিস না, কতটা ডাইলিউট করবি, কোন কনসেন্ট্রেশন আনবি সেটা বুঝতে হবে। এবার যেই তুই এটার মধ্যে জল অ্যাড করছিস, দেখ কি কি চেঞ্জ হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে স্যার, কি কি চেঞ্জ হচ্ছে। পয়েন্ট নাম্বার 1, যেই জল দিচ্ছিস কনসেন্ট্রেশন চেঞ্জেস, দেখ কনসেন্ট্রেশন চেঞ্জেস হচ্ছে। নাম্বার 2, ভলিউম চেঞ্জেস একদম। বাট কি সেম থাকছে, বাট নাম্বার অফ মোলস of solute particle remains same, number of solute particle remains same, তাই তো, remains same। হ্যাঁ না বল। তার মানে অলরেডি তুই শিখে গেছিলি যে মোলারিটি মানে নাম্বার অফ মোলস বাই ভলিউম, তাই তো। তার মানে এখানে যা পরিমাণ চিনির পার্টিকলস, এখানেও সেম অ্যামাউন্ট অফ চিনির পার্টিকলস, তার মানে সলিউট পার্টিকেল ইজ রিমেনিং সেম, কনসেন্ট্রেশন ডিফার করছে নো চাপস, ভলিউম ডিফার করছে নো চাপস, কিন্তু আমার সলিউটের পার্টিকেল ইজ রিমেনিং সেম ইন বোথ দ্য সাইড। তার মানে এর নাম্বার অফ মোলস অফ সলিউট মানে m ইন্টু v, এর নাম্বার অফ মোলস অফ সলিউট মানে আবার নতুন m ইন্টু v, ঠিক আছে। তার মানে এই সলিউশনের নাম্বার অফ চিনির পার্টিকেল ইকুয়াল টু পুরনো m ইন্টু তার পুরনো ভলিউম, সেখান থেকে নতুন যে সলিউশনটা বানাচ্ছি তার নতুন কনসেন্ট্রেশন হচ্ছে নতুন m ইন্টু নতুন ভলিউম, and that is same because number of চিনির পার্টিকেল রিমেনিং সেম। তার মানে ডাইলিউশনের প্রবলেমে you have to apply m1 v1 equal to m2 v2, ডাইলিউশনের প্রবলেমে you have to apply m1 v1 is equal to m2 v2। হিসাব ক্লিয়ার।
এবং এই m1v1 ইকুয়াল টু m2v2 আমি কখন কেন অ্যাড করছি, কারণ নাম্বার অফ মোল সেম। এবার তোকে একটা এবার এই জায়গাটা ভালো করে তোকে হিসাব করতে হবে। প্রথম কোয়েশ্চেন কখন বুঝবো we have to apply m1 v1 equal to m2 v2। ঠিক আছে, your answer is যখন একটা সলিউশন থেকে আর একটা নতুন সলিউশন তৈরি করতে হবে। যখন একটা সলিউশন থেকে নতুন একটা সলিউশন তৈরি করতে হবে তখনই আমি বুঝবো m1 v1 equal to m2 v2 or যখন অনেকগুলো সেম টাইপ সলিউশনকে মিক্সড করে নতুন সলিউশন তৈরি করতে হবে। যখন অনেকগুলো সেম টাইপের সলিউশন, মানে প্রথমে আমার কাছে এক গ্লাস 0.1 মোলার চিনি জল ছিল, তার মধ্যে আবার হাফ গ্লাস 0.2 মোলার চিনি জল ইউজ করলাম, তার মানে আমি নতুন সলিউশন যেটা পাচ্ছি তার কনসেন্ট্রেশন কত হবে। তার মানে এই টাইপের প্রবলেমে আমরা কি অ্যাপ্লাই করব, এই টাইপের প্রবলেমে আমরা অ্যাপ্লাই করব m1 v1 প্রথমের গিভেন সলিউশন প্লাস বলতে থাক m2 v2 আবার যে সলিউশন দিয়েছি প্লাস বলতে থাক m3 v3 প্লাস এরকম করে ডট 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 ইউ উইল গেট m4 v4 নতুন সলিউশন পেয়ে যাবি। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার এই যে তোর v4 is obviously addition of this v4 is your addition of v1 plus v2 plus v3 plus dot dot dot, কারণ এগুলো মিলিয়েই তুই নতুন সলিউশন বানাচ্ছিস। একদম এটা হচ্ছে কখন বুঝবো we have to apply m1 v1 equal to m2 v2 যখন একটা সলিউশন থেকে আর একটা নতুন সলিউশন তৈরি করতে হবে, or যখন অনেকগুলো সেম টাইপের সলিউশনকে মিক্স করে নতুন সলিউশন তৈরি করতে হবে, then you have to apply m1 v1 plus m2 v2 plus m3 v3 equal to m4 v4। এই হচ্ছে আমার প্রবলেমের স্টাইলটা। এবার এই প্রবলেমের স্টাইলে আমি কোয়েশ্চেনে যাই কোয়েশ্চেন আমার দিক আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই লিখে রাখিস, কিন্তু যাদের ক্লাস করা নেই। এবার এই প্রবলেমের ক্ষেত্রে আমার কাছে 4টে প্রশ্ন আমার মাথায় খুব ক্লিয়ার থাকবে। প্রশ্ন নাম্বার 1, যে পুরনো সলিউশনটা নিয়েছি, যে পুরনো সলিউশনটা নেব তার কনসেন্ট্রেশন কত
কত। সো দিস উইল বি ইয়োর M1 বা মানে আরো আলাদা আলাদা মানে যে পুরনো সলিউশনটা নেব তার কনসেন্ট্রেশন কত M1। প্রশ্ন 2, যে পুরনো সলিউশনটা নেব তার ভলিউম কত। দিস ইজ ইয়োর V1। ঠিক আছে, এক এক করে হিসাব বল, একদম ঠিক আছে কিনা দেখ। প্রথম প্রশ্নটা ডেফিনেটলি আমার হিসেবে ক্লিয়ার, যে পুরনো সলিউশনটা নেব তার কনসেন্ট্রেশন কত। সেকেন্ড, যে পুরনো সলিউশনটা নেব তার ভলিউম কত V1। 3 নম্বর প্রশ্ন কি হবে স্যার? 3 নম্বর প্রশ্ন, যে নতুন, এবার পুরনো দুটো নিয়ে নিয়েছিস, যেমন V1 নিয়ে নিয়েছিস, তাহলে যে নতুন সলিউশনটা বানাতে হবে according to the problem তার concentration কত। This is M2, then this is your M2, তার মানে এটাকে বক্স করে দে, this is your M2। তিনটে প্রশ্ন ক্লিয়ার। ফোর্থ প্রশ্ন আমার কাছে থাকতে হবে, তাহলেই আমি এই টাইপের যে কোনো প্রবলেম যে কোনো সময় করতে পারবো। ফোর্থ কোয়েশ্চেন কি আমার? এই চারটে প্রশ্ন আমার কাছে থাকতে হবে। খুব সিম্পল কর, যে প্রথমে আমি বুঝতে পারবো আমাকে M1 V1 = M2 V2 অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে হিসাব ক্লিয়ার, যেই হিসাব ক্লিয়ার হয়ে যাবে আমি কি অ্যাপ্লাই করে এই প্রবলেমটা বুঝতে পারবো, সেটা আমাকে প্রথমে খুঁজে বার করে নিতে হবে। এবং আমার ফোর্থ প্রবলেম হচ্ছে যে নতুন সলিউশনটা বানাবো তার ভলিউম কত হবে। According to the problem তার ভলিউম কত হবে, this will be your V2। এবার ঝপঝপ করে চারটে যেই মুহূর্তে আমি পেয়ে যাব, আমি ঘপাত করে অঙ্কটা করে ফেলতে পারবো, কারণ আমার কাছে চারটে ডেটা একদম ক্লিয়ার থাকবে। আমার কাছে ক্লিয়ার থাকবে, দেখ হিসাব ক্লিয়ার। এবার যে মুহূর্তে আমার কাছে এই চারটে ডেটা ক্লিয়ার থাকবে, তার মানে প্রথমে M1 V1 এর প্রবলেম কি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করব, যে পুরনো সলিউশনটা নেব তার কনসেন্ট্রেশন কত M1, যে পুরনো সলিউশনটা নেব তার ভলিউম কত V1, যে নতুন সলিউশনটা বানাতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম তার ভলিউম কত M2, যে পুরনো সলিউশনটা নেব ঠিক আছে, যে পুরনো সলিউশনটা নেব তার ভলিউম কত, দিস ইজ ইয়ার V2। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা যদি আমার হিসাব হয় তাহলে আমরা একটা কাজ করি, আমি এই স্লাইডটাকে আচ্ছা, এটা হচ্ছে আমার এই V2 অবধি বানালাম। এটার পর আমরা একটু ক্লাস অ্যাসাইনমেন্ট আগের দিন করেছিলাম, সেই ক্লাস অ্যাসাইনমেন্টের প্রবলেম নাম্বার 25 বা 29-এ চলে যাইছ। ক্লাস অ্যাসাইনমেন্টটা সবার কাছে আছে নিশ্চয়ই, যদি না থাকে ডেসক্রিপশন বক্স থেকে একটু প্রিন্ট নিয়ে নিস বা আমাকে হোয়াটসঅ্যাপ করিস। তার মানে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ভলিউম আচ্ছা 29, কোয়েশ্চেন নাম্বার 25 আগে করে দিই।
কোয়েশ্চেন নাম্বার 25 দেখি কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে বাবা দেখি চল Question number 25, cholo ekdom pati question. Concentrated aqueous solution of sulfuric acid is 98% by mass. তার মানে weight by weight. And density এতো দিয়ে দিয়েছে. Volume, দেখ volume of দাঁড়া আমরা কোয়েশ্চেনটা একটু দেখতে পাচ্ছি না. কোয়েশ্চেনটাকে একটু নিয়ে আসি. চল তার মানে আমাদের যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন বলে দিয়েছে যার ওয়েট বাই ওয়েট আর ভলিউম বলে দিয়েছে এবার এখানে আমার কিছু করার নেই ভলিউম অফ অ্যাসিড রিকোয়ার্ড টু মেক 1 লিটার এত ml সলিউশন দেখ টু মেক 1 লিটার এত ml সলিউশন নতুন সলিউশন বানাতে হবে হবে কি হবে না নতুন সলিউশন বানাতে হবে পুরনো সলিউশন সম্বন্ধে ইনফরমেশন এইটুকু দিয়ে দিয়েছে তার মানে এই কোশ্চেন কিসের কোশ্চেন স্যার কোশ্চেন কিসের কোশ্চেন কোশ্চেন m1 v1 এর কোশ্চেন তার মানে কোশ্চেন গোস টু m1 v1 ইকুয়াল টু m2 v2 চলো ডান এবার একটু আগে আমরা কি পড়ছিলাম আমার কি বলেছিলাম চারটে প্রশ্ন নিজের কাছে করে রাখবি প্রশ্ন নাম্বার এ প্রশ্ন নাম্বার 1 যে সলিউশনটা নিতে হবে যে পুরনো সলিউশনটা নিতে হবে তার কনসেন্ট্রেশন m1 সেটা কি কোশ্চেনে দেওয়া আছে পুরনো সলিউশন কোনটা এটা হচ্ছে আমার পুরনো সলিউশন একদম পুরনো সলিউশন এটা আমার পুরনো সলিউশন তার মানে এই পুরনো সলিউশনের m1 বলা নেই তার কনসেন্ট্রেশন সম্বন্ধে কি দিয়েছে কনসেন্ট্রেশন ইকুয়াল টু 98 weight by weight percent সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং তার ডেনসিটি দেওয়া আছে 1.8 গ্রাম পার ml হ্যাঁ না বল হ্যাঁ স্যার তার মানে পুরনো সলিউশনের এখান থেকে আমাকে m1 বার করে নিতে হবে ওয়েট বাই ওয়েটের কোশ্চেন মানে আমি একদম কি লাগাবো ওয়েট বাই ওয়েটের প্রবলেম মানে MMS 10 দিন বাই 10 দিন মনে পড়ছে বসা এইটা আমার 98% ইকুয়াল টু মোলারিটি জানি না সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট 98 এতদিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত ইনটু ডি 1.8 তাহলে আমার এই কেটে গেল তার মানে পুরনো সলিউশনের কনসেন্ট্রেশন m1 সেটা হচ্ছে 18 মোলার একদম এবার আর সেকেন্ড প্রশ্ন কি পুরনো সলিউশন যেটা নিতে হবে চারটে প্রশ্ন ছিল পুরনো সলিউশন যেটা নিতে হবে সেটার কনসেন্ট্রেশন পেয়ে গেছি পুরনো সলিউশন যেটা নিতে হবে সেটার ভলিউম স্যার পুরনো সলিউশন যেটা নিতে হবে তার ভলিউম কোথাও দেখতে পাচ্ছি না তার মানে স্যার সেকেন্ড কোশ্চেনটাই আমার করসপন্ডিং কোশ্চেন দেখ ভলিউম অফ দ্য অ্যাসিড রিকোয়ার্ড টু মেক পুরনো সলিউশনের ভলিউম জানি না কোয়েশ্চেন 3 নতুন যে সলিউশনটা বানাতে হবে তার মোলারিটি কত তার নতুন যে সলিউশনটা বানাতে হবে তার মোলারিটির নাম m2 দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 মোলার একদম নতুন যে সলিউশনটা বানাতে হবে তার ভলিউম কত নতুন যে সলিউশনটা বানাতে হবে v2 তার ভলিউম কত 1 লিটার তার মানে 1000 ml হ্যাঁ না বল জবাজব বসিয়ে দে তার মানে অঙ্কে আর কিছু নেই 18 ইন্টু জানি না ইকুয়াল টু 0.1 ইন্টু 1000 কেন এমএলএ নিলাম সব আনসার এমএলএ আছে তার মানে v1 ইকুয়াল টু 100 বাই 18কে 20 ধর 18কে 20 ধরলে 5 হতো 5 এর থেকে একটু বেশি your answer is done একদম ঠিক তার পরের প্রবলেম আমরা আর একটু কোয়েশ্চেন নাম্বার
30 যদি দেখি, সরি কোয়েশ্চেন নাম্বার 30 একটু দেখি চ দেখি। এত লিটার এত মোলার একটা টাইপের সলিউশন হলো, is mixed with another eto liter eto molar, done. Then the final molarity of the resultant solution 100% sir M1 V1 plus M2 V2 যা যা মিশিয়েছি equal to M3 V3 একদম। তার মানে এত লিটার এত মোলার 1 into 2.5 চলো ডান, প্লাস নেক্সট বলো 3 লিটার ইন্টু 0.5 মোলার ইকুয়াল টু নতুন সলিউশনের মোলারিটি জানি না M3 ইন্টু তার ভলিউম, দেন ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ দ্য রেজাল্টেন্ট সলিউশন ভলিউম, তার মানে 5.3 or 5.5 is up clear, মোলারিটি বার করে নাও and your answer goes to 3.73 here. আচ্ছা, আর একটা টাইপের কোয়েশ্চেন আমি দেখাই, এই কোয়েশ্চেন নাম্বার 29, না কোয়েশ্চেন নাম্বার 29, ইয়েস কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29টা বলার আগে, কোয়েশ্চেন নাম্বার 29টা বলার আগে আমি এটা তোকে কথা বলি যে তোর একটা আচ্ছা ধর মা বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করবে, দাঁড়া এটার গল্পটা আগে ক্লিয়ার করে দিই, এটার গল্প ক্লিয়ার করে দিই, তবে গল্প ক্লিয়ার থাকলে কোয়েশ্চেন করতে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করে কোয়েশ্চেন করার চেষ্টা করবি না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মা বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করবে। সাপোজ মা বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করবে, তার জন্যে মাটন রিকোয়ার্ড 2 কেজি, রিকোয়ার্ড ইকুয়াল টু 2 কেজি, ঠিক আছে। এবার পরের হিসাব হচ্ছে, আচ্ছা পরেরটা লিখে নি তারপর বাক্স করবো, পরে এটা এ, এটা আমার পয়েন্ট এ। সেকেন্ড, মার্কেটে যে মাটনটা পাওয়া যায়, তুই লিখে রাখ, আমি চ্যালেঞ্জ করে বলছি এই ফরম্যাটে মনে রাখলে কোনো প্রবলেম, এটা কিন্তু যেই অ্যাডভান্সের প্রবলেম পুরনো, কোনো প্রবলেম আটকাবে না, কোনো প্রবলেম। মার্কেটে যে মাটনটা পাওয়া যায়, মার্কেটে যে মাটনটা পাওয়া যায় সেটা 70% পিওর, মানে 70% পিওর মানে 70% প্রপার মাটন থাকে প্লাস 30% চর্বি থাকে, ঠিক আছে, 30% ইমপিউরিটি থাকে, ইমপিউরিটি, যেটা আমার প্রয়োজন হচ্ছে না। তাহলে থার্ড প্রশ্ন হচ্ছে দেয়ারফোর কতটা মাটন কিনতে হবে, কতটা মাটন কিনতে হবে, দিস ইজ আওয়ার প্রশ্ন, কতটা মাটন কিনতে হবে, দিস ইজ আওয়ার প্রশ্ন, ডান। কতটা মাটন কিনতে হবে, দিস ইজ আওয়ার প্রশ্ন, কতটা মাটন কিনতে হবে, দিস ইজ আওয়ার প্রশ্ন। তাহলে এই যদি আমার প্রশ্নের অবস্থা হয়, আমি এর প্রশ্নের অবস্থাটাকে ভেঙে দিই, ডান। তাহলে আমার হিসাব কি হবে, কত পার্সেন্ট পিওর, তার মানে মাটনটা হচ্ছে 70% পিওর, 70% অফ কতটা মাটন কিনতে হবে জানি না, এক্স
ইকুয়াল টু মায়ের যতটা লাগবে 2 কেজি। দেখ তো 70% পার্সেন্টেজ বা তার মানে 70% of 70% of impure mutton is আমার লাগবে তো 2 কেজি equal to 2 কেজি। দেখ, done. Now come to your problem. How many grams of concentrated nitric acid solution should be used to prepare? মাকে বিরিয়ানিটা কতটা বানাতে হবে? 250 ml 2 molar. And the nitric acid is এত। দেখ, তুই প্রথমে কনফিউজ হতে পারিস যে এটা M1V1 এর প্রবলেম কিনা, M1V1 এর প্রবলেম কিনা, কারণ তোকে একটা সলিউশন বানাতে দিয়েছে, দ্যাটস রাইট, বাট তোকে সেই সলিউশনের ভলিউমটাও বলেনি, কনসেন্ট্রেশনও বলেনি। ডোন্ট গেট মিসগাইডেড বাই দ্য 70% পার্সেন্টেজের প্রবলেম যতক্ষণ না ওয়েট বাই ওয়েটে দেবে, অথবা ওয়েট বাই ভলিউমে দেবে, অথবা ভলিউম বাই ভলিউমে দেবে, তুই কোনো প্রবলেম অ্যাপ্রোচ করতে পারবি না, তুই কোনো প্রবলেম অ্যাপ্রোচ করতে পারবি না। এসব ক্লিয়ার? তার মানে এটা পিউরিটির কোয়েশ্চেন, এটা পার্সেন্টেজটা পিউরিটির কোয়েশ্চেন। তার মানে আমার গিভেন ইনফরমেশন যা যা আছে সেটাকে যদি আমি ইউজ করি, ইউজ করলে মোলারিটি ইকুয়াল টু বলতে থাক গিভেন ওয়েট ইনটু 1000 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইনটু ভি। তার মানে মা যে সলিউশনটা বানাবে সেটা 2 মোলার ইকুয়াল টু আমার গিভেন ওয়েট কতটা লাগবে আমি জানি না। মাকে তো মাটন বিরিয়ানি বানানোর সময় মাটনের ওজন জানে না যে কতটা মাটন ইউজ করতে হবে। 1000 ডিভাইডেড বাই নাইট্রিক অ্যাসিড মানে 63 ইনটু ভলিউম 250 ml। একদম দেখ, এই কাটাকুটি যদি করি তার মানে 4, তার মানে WA ইকুয়াল টু 63 ইনটু 2 ডিভাইডেড বাই 4, তার মানে 31.5 গ্রাম। এবার 31.5 গ্রাম সত্যিকারের মাটন লাগবে, which is your 2 kg, which is your this 2 kg amount। সেইটা আমার এখানে লাগছে 31.5 গ্রাম। দেখ, কিন্তু বাজার থেকে কতটা মাটন বিরিয়ানি কিনতে হবে, কতটা কিনতে হবে, কেমন পিওরিটি বলেছিল স্যার? পিওরিটি বলেছিল 70% পিওর। তাহলে যদি সিচুয়েশনটা 70% পিওর হয় তাহলে দেয়ারফর amount of solution required equal to implies 70 by 100 into যতটা মাটন equal to 31.5, তার মানে x ক্যালকুলেট করে নে equal to 45 গ্রাম। তোর কোয়েশ্চেনের আনসার অলরেডি আমি দিয়ে দিয়েছি। হিসাব দেখ, ক্লিয়ার? Is it clear? ডান। আচ্ছা, আরো একটা টাইপ প্রবলেম আমরা করেছিলাম, আমরা যখন ক্লাসে করেছি কিছু টাইপ প্রবলেম আমরা আরো করেছি। এবার একটা জিনিস আমি একটু বলে দেব, একটু দাঁড়িয়ে যা। দেখ, আমরা এই রকম একটা প্রবলেম যদি করি, দাঁড়া, এগুলো হচ্ছে 15 অবধি আগের দিন ক্লাসটা ডিসকাস করে দিয়েছিলাম, সব সলিউশন করে দিয়েছিলাম 15 অবধি। আজকে 15 to 30 জব করে মিলিয়ে দেবো। হ্যাঁ, মনে হয় 15 to 30 সবাই করতে পেরে গেছিস, আশা করছি কোনো প্রবলেম কারো নেই। আচ্ছা, পার্সেন্টেজ ক্যালকুলেশনের একটু হিসাবটা দেখ। বলেছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, আয়রন ইন দিস কম্পাউন্ড। এটা হচ্ছে মোর সল্ট। ক্যালকুলেট করলে দেখবি এর ওজন হচ্ছে 322।
তার মানে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, আমরা যদি বলি পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, শুধু একটু দেখিস নাইট্রোজেন, একটু মন দিয়ে দেখিস কতগুলো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, 2 × 28 ডিভাইডেড বাই 322 × 100। তার মানে যখনই পার্সেন্টেজ বার করতে হবে তোর কাজ কি, যখনই পার্সেন্টেজ বার করতে হবে তোর কাজ কি, যে এলিমেন্টের পার্সেন্টেজ দিয়েছে তার ওজন ডিভাইডেড বাই টোটালের ওজন ইন্টু 100, যে এলিমেন্টটা দিয়েছে তার ওজন ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। সিমিলারলি পার্সেন্টেজ অফ হাইড্রোজেন যদি আমাকে বার করতে দিত, তাহলে হাইড্রোজেন কত আছে দেখ, 4 দুগুণে 8, 8 আর 12 কত হচ্ছে 20, তার মানে 20 ইন্টু হাইড্রোজেনের ওজন 1 ডিভাইডেড বাই 322 ইন্টু 100। যদি আমাকে সালফার দিত তাহলে আমি কি করতাম, কটা সালফার আছে, দুটো, 2 × 32 ডিভাইডেড বাই 322 ইন্টু 100। যদি আমাকে আয়রন দিত তার মানে বা অক্সিজেন দিত তাহলে কটা আছে, 4, 4 4 8, 8 আর 6 হচ্ছে 14, তা 14 ইন্টু 16 ডিভাইডেড বাই 322 ইন্টু 100। এই করে আমি পার্সেন্টেজটা কমপ্লিট করতাম। পার্সেন্টেজ রিলেটেড একটা প্রবলেম আমরা করেছিলাম ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের। নেক্সট দিন যখন আমি ক্লাসটা নেবো তখন সেই প্রবলেমটা আরেকবার ডিসকাস করে দেবো। আমি দেখি আরও একটা প্রবলেম আমরা করেছি, সেই প্রবলেমটা আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি কিনা। ভলিউম বাই ভলিউমের প্রবলেম, ভলিউম বাই ভলিউমের প্রবলেম আমরা এখানে দিয়ে রাখিনি, ঠিক আছে। এবার একটু দেখে নে আমাদের আজকের ক্লাসের পর আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম এই 15 অবধি আমি ডিসকাস করে দিয়েছিলাম। 15-এর পর থেকে একটু ডিসকাশনটা কমপ্লিট করে দিচ্ছি। দেখ 15-এর পর থেকে আমাদের ডিসকাশন, সরি চলো আচ্ছা 15 অবধি ডান ছিল না, 16। 4 গ্রাম of hydrogen reacts with 20 গ্রাম of oxygen to form water. Calculate the mass of the water. এটা লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন এবং your answer is 3, ঠিক আছে। আনসার দরকার হলে স্ক্রিনশট তুলে নিবি। ক্যালকুলেট দ্য মোলালিটি, এটা হচ্ছে আমার WA, গ্লুকোজ আছে মানে MA হচ্ছে 180, ঠিক আছে, ডিজলভ ইন 30 গ্রাম, WB, ওয়াটার মানে MB হচ্ছে 18, ঠিক আছে। তো খুব স্বাভাবিকভাবেই ফর্মুলা বসালেই আনসার চলে আসবে, আনসার ইজ অপশন 2। তারপর হাউ মেনি গ্রামস, কোয়েশ্চেনটা পড়তে পড়তেই বোঝা যাচ্ছে আমাকে হাউ মেনি গ্রামস WA চেয়েছে, শুড বি অ্যাডেড টু ওয়াটার টু প্রিপেয়ার এত ml এত মোলার সলিউশন, এত ml এত মোলার সলিউশন। তার মানে কিছু একটা নতুন করে আমায় বানাতে হচ্ছে। তার মানে আমি জাস্ট নাম্বার অফ মোলস বার করে নিয়েছি, নাম্বার অফ মোলস বার করেই আমার কাজ শেষ। ইয়োর অপশন ইজ 3, ঠিক আছে। আচ্ছা তারপরে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন এত গ্রাম অফ N3-, দেখ একটা নাইট্রোজেন মানে হচ্ছে 7টা ইলেকট্রন, N3-3 মানে 10টা ইলেকট্রন, তার মানে কত গ্রাম আছে দেখতে হবে। এত গ্রাম মানে কত মোল, 4.2 ডিভাইডেড বাই নাইট্রোজেনের ওজন কত 14, তাহলে 4.2 ডিভাইডেড বাই 14 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, ইন্টু 10, কারণ একটা N3 মানে 10টা ইলেকট্রন, নাম্বার অফ মোলস ব্লা ব্লা ব্লা, অপশন 3 দেখে নে। 20 অঙ্কটা মনে হচ্ছে আমি করিয়েও দিয়েছিলাম, A আর B ইন দ্য ফর্ম অফ B2A A3, তার মানে B2, তার মানে 20 প্রবলেমটা 26-এর প্রবলেমটা রিপিট আছে। B2 A3 যদি হয় তুই ধরে নে B সমান হচ্ছে X, A সমান হচ্ছে Y, তার মানে এখানে হিসেব হচ্ছে 2X প্লাস 3Y। এখানে আবার B2A এখানে হিসাব হচ্ছে 2X plus Y. These are your molecular weight of B2A3 and this is the molecular weight of B2A. এবার আমাকে এত মোলস দিয়েছে, so your number of moles 0.05 is equal to given weight by a molecular weight 2X plus 3Y. Again
পরেরটাতে আবার দিয়েছে 0.1 মোল, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ওয়েট ইজ ইউর 10 গ্রাম বাই মলিকুলার ওয়েট 2x প্লাস y। দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করব, x আর y এর ভ্যালু বার করব, and that is hopefully option 2 একদম ঠিক আছে। আচ্ছা, হিমোগ্লোবিনের এই অঙ্কটাও আমাদের করানো আছে, and that is your option 1। কম্বাশনের এই প্রবলেম, লিকুইড বেঞ্জিনের কম্বাশনের ডাইরেক্ট করা আছে, অপশন 4 মিলিয়ে নাও। 23 প্রবলেমও করা আছে, অপশন 3। 24 একদম পাতি মোল ফ্র্যাকশন বার করতে হবে, মোলালিটি দিয়েছে x ইন্টু 1000 বা xb ইন্টু mb, x ইন্টু 1000 বা xb ইন্টু mb, জবাব আমরা করে ফেলেছি, অপশন 4। আচ্ছা, 25টা আমি এখন সলভ করলাম, 26টা রিপিট প্রবলেম আছে, এর অপশন ইজ 1। 27টা অপশন 4। 28 কনসেন্ট্রেশন বার করতে দিয়েছে, নাম্বার অফ মোলস মলিকিউলস দিয়েছে, তারপর মোলস বার করব, গিভেন নাম্বার বা অ্যাভোগাড্রো নাম্বার অফ মোলস পেয়ে গেলেই আমি কনসেন্ট্রেশন মোলারিটিতে পেয়ে যাব, ব্লা ব্লা ব্লা, অপশন 1। 29 সলভ করে দিয়েছি, মাটন ফাটন সব দিয়ে ঝপাঝপ, এটা ভালো করে নেবে, আর 30ও আমরা সলভ করে ফেলেছি। ওকে, সো আজকের ক্লাস এই অবধি। আবার নেক্সট উইকে বড় ক্লাস আসবে, where we'll be doing lot of problems, আর নতুন কনসেপ্ট আসবে, ইকুইভ্যালেন্ট ওয়েট, নর্মালিটি, how to calculate empirical formula, how to first calculate empirical formula and molecular formula, all this, ঠিক আছে। আর দুটো ক্লাসের মধ্যে মূল কনসেপ্ট শেষ হয়ে যাবে, and we'll be doing all the PYQ of JEE Mains in advance। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো টাটা।